আচ্ছা, দেখেন এটা এতটুকু হয়ে গেছিল। তো এইখান থেকে আমরা শুরু করি। মোট জাতীয় উৎপাদন থেকে মোট জাতীয় আয় মানে শুধু এনআই নির্ণয় করো। তাহলে এখানে আমরা আগে দুইটার সংজ্ঞাটা ভালো করে আগেই শিখেছি, এখানে তাও দুই একবার করে দেওয়া আছে। উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত উপকরণ অর্জিত আয়ের সমষ্টিকে, যেমন আমাদের উপকরণগুলো কি কি থাকে, খাজনা, মজুরি, সুদ, মুনাফা ইত্যাদি। এই যে সমষ্টি, এই সমষ্টিটাই হচ্ছে আমাদের জাতীয় আয়। কারণ সরকার তিন থেকে চারটা জিনিস থেকে আয় করে থাকে। একটা হচ্ছে খাজনা, আর একটা হচ্ছে মজুরি, সুদ এবং হচ্ছে মুনাফা। তাহলে এই সেক্টরগুলোতে সরকার নিজস্ব জাতীয় আয় হিসেবে একটি দেশের জাতীয় আয় নির্ণয় করতে সক্ষম হয়। উপকরণে অর্জিত আয় নিয়োগকারীর নিকট উপকরণের খরচ, মানে উপকরণে অর্জিত আয়, উপকরণ যেগুলো ব্যবহার করেছি সেগুলো যখন আমি আয় করছি সেগুলো ব্যবহার করে বা বিক্রি করে, তখন সেটা নিয়োগকারীর নিকট উপকরণ খরচ, মানে যে সেটাকে ব্যবহার করতেছে তার কাছে কিন্তু সেটা কি খরচ। তাহলে বোঝা গেল যে একজনের কাছে যেটা আয় আরেকজনের জন্য সেটা কি খরচ। কাজেই উপকরণের খরচের মাধ্যমে প্রকাশিত এনএনপি কে জাতীয় আয় এনআইও বলে, মানে এনআইও বলা হয়। মানে আমরা যে উপকরণ খরচ বের করি এনএনপির মাধ্যমে, এই সূত্রটা এখানে ছিল আমাদের আগের, আপনাদের দেখানো হয়েছিল। আচ্ছা, সেটা এখানে ছিল নাকি ভিতরে ছিল? এই যে এনএনপি সূত্র ছিল জিএনপির মধ্যে, এবং আরেকটা সূত্র ছিল আর প্লাস, সেই সূত্রটা দেখতে পারতেছি না। সূত্রটা হলে ভালো হইতো। এই যে আমাদের জাতীয় আয়ের যে আরেকটা সূত্র ছিল, দুইটা সূত্র এখানে। এই সূত্রটা ওয়াই ধারা যা বোঝায় এনআই ধারাও তাই বোঝায়, মনে রাখতে হবে। ওয়াই চলক হচ্ছে আয়, জাতীয় আয়, এনআই মানেও হচ্ছে কি জাতীয় আয়। ঠিক আছে, তাহলে এই এনআই এর সূত্র হচ্ছে আর প্লাস ডাব্লিউ প্লাস আর প্লাস সামেশন, এখানে যেটা দেওয়া হয়েছে। তাহলে আর ধারা হচ্ছে খাজনা, ছোট হাতের আর ধারা হচ্ছে সুদ, ডাব্লিউ ধারা হচ্ছে আমাদের মজুরি, এবং আমাদের যে মুনাফা রয়েছে সেটা এখানে সামেশন দ্বারা বোঝানো হয়েছে মুনাফা। আচ্ছা, তাহলে এই সূত্রটাতে চলে আসি। দেখেন, কাজেই উপকরণের খরচে প্রকাশিত এনএনপি কে জাতীয় আয় বা এনআইও বলে। আমরা জানি এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস সিসিএ। তাহলে আমাদের এনএনপি বের করতে হলে জিএনপি থেকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় মানে সিসিএ বাদ দিতে হয়। এখানে এনএনপি হলো বাজার দামের এনএনপি। বাজার দামের এনএনপি এবং প্রকৃত দামের এনএনপি মানে কি, যেই বছর উৎপাদন করা হয় সেটা হচ্ছে প্রকৃত দাম, এবং যেই বছর বাজারের দামের উপর ভিত্তি করে, মানে আমি 2019 সালে উৎপাদন করেছি কিন্তু সেই প্রোডাক্টটাকে আমি 2020 সালেই বিক্রি করতেছি 2020 সালের বাজার দামে। তাহলে 2019 সালের বাজার দাম এবং 20 সালের বাজার দাম কিন্তু এক নয়। তাহলে যেহেতু আমি 2019 সালে উৎপাদন করে 20 সালে সেই প্রোডাক্টটা 20 সালের বাজার দামে বিক্রি করছি, আমার প্রকৃত এনএনপি এবং বাজার এনএনপির মধ্যে কি আসবে, পার্থক্য আসবে। তাহলে এখানে সবসময় এনএনপিটা কোন ধরা হয়, এনএনপি কে বাজার দামে এনএনপি, মানে যেই বছর বিক্রি করব সেই বছরের বাজার দামের এনএনপি। বাজার দামের এনএনপি থেকে পরোক্ষ কর মানে টিআই হস্তান্তর করের সংকেত হচ্ছে টিআর, এবং আমাদের সরকারের উদ্বৃত্ত মুনাফার সংকেত হচ্ছে এসজি। বাদ দিলেও ভর্তুকি এসবি যোগ করলে উপকরণের ব্যয় বা খরচের এনএনপি পাওয়া যায়। এটা আমরা সূত্রটা আগেই পড়েছিলাম। সুতরাং এখানে জাতীয় আয় এনআই নির্ণয়ের সূত্রটি হলো এনআই ইকুয়াল টু জিএনপি মাইনাস হচ্ছে আমার এখানে সিসিএ প্লাস টিআই প্লাস টিআর প্লাস হচ্ছে এসজি মাইনাস এসবি। মানে এইটার থেকে জিএনপি থেকে আমার এই সবগুলো আমার বাদ যাবে, এবং এটা হচ্ছে এইগুলোর থেকে আবার বাদ যাবে এসবিটা। তাহলে সুতরাং এখানে মূলধনের অবচয়, এটা অনেক সময় আমরা যে ডি ধারা ডিপ্রিসিয়েশন বুঝাই, ডি লিখলেও হয়, আর সিসিএ ধারাও সে একই জিনিসই বুঝায়। ঠিক আছে, তো সিসিএ যা আর ডিপ্রিসিয়েশন ও মূলধনের অবচয় বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় একই জিনিস। আচ্ছা, গাণিতিক উদাহরণ। এখানে একটি গাণিতিক উদাহরণ বা অপেক্ষকের সাহায্যে প্রকাশ করেছে। মনে করো কোনো দেশের জিএনপি 2000 কোটি টাকা, তারপর মূলধনের ভোগ অ্যালাউন্স মানে সিসিএ যেটা আমার ক্ষয়ক্ষতিজনিত, এটা অ্যালাউন্স মানে হচ্ছে ক্ষতি বুঝাবে 200 কোটি,
পরোক্ষ কর, হস্তান্তর পাওনা, তারপর হচ্ছে সরকার উদ্বৃত্ত মুনাফা একসাথে যোগফল হচ্ছে 400 কোটি এবং ভর্তুকি এসবি হচ্ছে 100 কোটি। তাহলে জাতীয় আয় নির্ণয় করো, এনআই ইকুয়াল টু জিএনপি মাইনাস, এই সূত্রটা আমরা বসিয়ে দেব। মানগুলো বসালে অ্যাটলিস্ট আমাদের আসবে এনআই এর মান 1500 কোটি। এটার মধ্যে কারো কোনো প্রবলেম রয়েছে? তাহলে আমরা ডিরেক্ট কোথা থেকে, জিএনপির মান থেকে আমরা কার মান নির্ণয় করলাম? এনআই এর মান নির্ণয় করলাম। তাহলে এখানে কি জিএনপি থেকে এনআই নির্ণয় করা পারবো? বুঝতে পারছি? যদি ব্যাখ্যা আকারে আসে অথবা গাণিতিক সংকেতটা দিয়ে দিলে ভালো হয়। হস্তান্তর পাওনা আর হচ্ছে ভর্তুকি, এই দুইটা ডিটেলস বলেন। হস্তান্তর পাওনা কি এবং কি বললেন? ভর্তুকি, সরকারের এই যে উদ্বৃত্ত ভর্তুকি। হ্যাঁ, ভর্তুকি। আচ্ছা, হ্যাঁ, হস্তান্তর পাওনা হচ্ছে পরোক্ষ কর, বুঝেন, যেটা হচ্ছে সরাসরি দেওয়া হয় না। আর হস্তান্তর পাওনা হচ্ছে একটা জিনিস আরেকজনের কাছে পৌঁছানোর জন্য। যেমন অস্ট্রেলিয়ার একটা প্রোডাক্ট বাংলাদেশে যদি আসে, তাহলে সেটা যে হস্তান্তরিত হচ্ছে এটার জন্য কি একটা কর দেওয়া হয় না? এটার উপরে তার একটা কি পায়, সুদ পায়, হ্যাঁ, দেওয়া হয়। তাহলে কিন্তু একটা প্রোডাক্ট হস্তান্তরের জন্য একটা আছে প্রত্যক্ষ চার্জ মানে ট্যাক্স, তোমার সেই প্রোডাক্টের উপর অলরেডি কিন্তু ট্যাক্স অ্যাডেড রয়েছে। পাশাপাশি তুমি যে প্রোডাক্টটা তোমার দেশে আনছো, হস্তান্তরিত হচ্ছে, সেই জাহাজ বা বিভিন্ন প্রোডাকশনের উপরও কিন্তু কি দিতে হয়, ট্যাক্স দিতে হয় বা শুল্ক দিতে হয়। সেটা হচ্ছে হস্তান্তর পাওনা। আর ভর্তুকি হচ্ছে ঠিক যেটা আছে। মাইনাস করতে হয়, সেটা হচ্ছে আমাদের সরকারের কিন্তু, যেমন একটা ব্রিজ তৈরি করলো, ব্রিজটা ভেঙে গেল হঠাৎ করে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, বা যে কোনো বাঁধ তৈরি করলো, বাঁধ যেগুলো আমাদের পানি সেচন বা পানি রোধে, পানিটাকে রোধ করে রাখে, তো সেই সব বাঁধ যদি ভেঙে যায় তাহলে সেটাকে মানে সেটা কি সাধারণ জনগণ সেটাকে রিপেয়ার করে নাকি সরকার রিপেয়ার করে? অবশ্যই সরকার রিপেয়ার করে। সরকার। হ্যাঁ। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে না? সাউন্ড নাই, সাউন্ড নাই, কি ম্যাম, হয়েছে? মাঝে একটু স্টপ ও ছিল, এখন ঠিক হয়তো, হয়েছে। আচ্ছা সেটা হয়তো কোনো কারণে হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা রাইজেন করেছেন কেউ একজন। আচ্ছা, ম্যাম, ওটা ভুলে চলে গেছে রাইজেন্ট। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ভর্তুকিটা ক্লিয়ার। সরকারের উদ্ধৃত মুনাফা কি, এটা কি এটা কি কেউ বলতে পারবেন কি সরকারের উদ্ধৃত মুনাফা? এগুলো পড়ানো হয়েছিল। মানে সরকারের কি, উদ্ধৃত, সবকিছু করার পরে সরকারের যে মুনাফাটা থাকে না না না, সেটা? সরকারের সেটা না, সবকিছু করার পর সরকার মুনাফা থাকে সরকারের কোষাগার থেকে, কিন্তু সেটা সরকার ভোগ করে না। যেরকম যেই দলের বা যেই সরকারি থাকুক না কেন, যদি একটা সময় পার হয়ে যায় যে এই বছরে বাজেট এত টাকা নির্ণয় করা হয়েছিল, তাহলে সেটা কি করলো, যে এত টাকা তার বছর শেষে সেই অনেক কিছু ক্ষেত্রেই সেই খরচটা হলো না, তখন সেই টাকাটা বেঁচে গেলে কি সেটা সরকার ভোগ করবে? অবশ্যই না। তো এখানে সরকারি উদ্ধৃত মুনাফা বলতে হচ্ছে কিছু সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেমন তিতাস, ওয়াসা, এগুলো কি প্রতিষ্ঠান? সরকারি প্রতিষ্ঠান, সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, গ্যাস পানি। তো ওই সব প্রতিষ্ঠান থেকে যেসব লাভ হয়, যেমন তিতাস থেকে প্রতি বছর প্রায় দেখা যায় বেশিরভাগ সময় লাভ হয়, আবার ওয়াসা থেকে অনেক সময় ক্ষতি হয় বা অনেক সময় লাভ হয়। তো দেখা যাচ্ছে এই যে উদ্ধৃত মুনাফা মানে সরকার কর্তৃক পরিচালিত কোনো প্রতিষ্ঠান থেকে যে মুনাফা আসে সেটাকে সরকার উদ্ধৃত মুনাফা বলা হয়ে থাকে। ঠিক আছে, যেটা এসডি দ্বারা প্রকাশ করা হয়। পরোক্ষ কর এটা বলেছি। অ্যালাউন্স মানে হচ্ছে মূলধন ভোগ, অ্যালাউন্স, মূলধন হচ্ছে আমার অবশ্যই মূলধনটাকে ব্যবহার করতে হবে, এবং অ্যালাউন্স সেটা ক্ষতির ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে চলে আসি। মোট জাতীয় উৎপাদন থেকে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় নির্ণয় করো। মানে মোট জাতীয় আমার যে জিএনপি থাকবে সেটা থেকে আমার পিআই মানে পার্সোনাল ইনকাম, আরেকটা হচ্ছে ডিপিআই, ঠিক আছে, ডিপ্রিভেশন অফ পার্সোনাল ইনকাম। ওকে, তাহলে কোনো নির্দিষ্ট সময়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত সকল ব্যক্তি ও পরিবারবর্গের
সরি, আচ্ছা, পরিবার বর্গের উপার্জিত চলতি আয়কে ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম বলে। আর ব্যক্তিগত আয় মানে পিআই থেকে কর বা অন্যান্য খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় বা ডিপিআই বলে। এখন এই ডিপিআইটা সহজ ভাষায় আমি আপনাদের একটু বুঝে যে মানে আমার নিজস্ব ব্যক্তিগত ভাষায়, বইয়ের ভাষায় না বুঝিয়ে, সেটা হচ্ছে যে আপনি যখন কি একটা বেতন পান, মানে সরকার থেকে যখন যারা সরকারি জব করে তারা বলতে পারবে, যারা সরকারি জব করে তাদের আয়টা থেকে যে বেতনটা রয়েছে সেই বেতনটা থেকে একটা পার্সেন্টেজ কেটে নেওয়া হয়। সেটা এই জন্য রাখা হয়, সেটাকে ধরা হয় সরকারের কর, যে আপনি একটা দেশে থেকে কাজ করছেন এবং ইনকাম করছেন তার উপর কর দিতে হয়। আর আমাদের দেশে নর্মালি কর দিতে হয় ছেলেদের ক্ষেত্রে যদি বা মাসিক আয় 3 লাখ হয় তাহলে তার 15% দিতে হয়, আর মেয়েদের হচ্ছে 3,50,000। বুঝতেছি, আশ্চর্য। হ্যালো, জি ম্যাম, শুনতে। আচ্ছা বুঝতেছি না, গলার ভিতরে মানে কিছু চলে গেছে, এরকম করতেছে। আচ্ছা দেখো, বুঝা গেল ব্যাপারটা। মানে এখন যে আপনার টাকাটা ইনকাম করলেন, 10,000 টাকা সাপোজ ইনকাম করা হলো। এখন 10,000 টাকা যখন আমি ইনকাম করতেছি, 10,000-এর পুরোটাই কি আমি ভাঙতে পারবো, নাকি সেই 10,000-এর মধ্যে আমার কিছু কর রয়েছে সরকারের কর্তৃক নিয়োজিত কর? হ্যাঁ, কর তো আছে। এখন এই করটা মাইনাস, সরকারকে টাকা দেওয়া ছাড়া যদি আমি সেই টাকাটাকে ভোগ করি, তাহলে সেটাকেই বলা হয় কি ব্ল্যাক মানি। তাহলে যখন আমি সরকারকে টাকাটা দিয়ে দেব, তাহলে বাকি যা থাকতেছে সেটা কিন্তু আমার ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, মানে আমি যেটাকে ব্যয় করার মতো যোগ্য করেছি সেটাই হচ্ছে কি আমার ডিপিআই। এখন কি সহজ ভাষায় বুঝা গেছে ডিপিআইটা অ্যাকচুয়ালি কি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, জিএনপি থেকে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় নির্ণয় করার পদ্ধতি এখন আমরা গাণিতিক মাধ্যমে দেখি। এটা 4টা স্টেপে করা হয়। প্রথম পর্যায়ে, ফার্স্ট স্টেপ, জিএনপি হতে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় মানে সিসিএ বাদ দিতে হবে। এভাবে নিট জাতীয় উৎপাদন এনএনপি নির্ণীত হবে বা নির্ণয় করা হবে। তাহলে এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস সিসিএ। তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে স্টেপ 2, এনএনপি হতে পরোক্ষ কর মানে টিআই হস্তান্তর ব্যয় টিপি সরকারের চলতি উদ্দিত আয় এসজি, এখানে এসআই, এখানে তো উদ্দিত আয় মানে উদ্দিত মুনাফা, এখানে এসজি হবে, এখানে কোথাও হয়তো ভুল, সরি এসবি হবে, এসবি, এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখানে এসবি বসে, এখানে যদিও এসআই দিছে, দেখেন। মনে হয় ইনকাম হিসেবে আই দিচ্ছে। হ্যাঁ, না না, ওইটা ভুল আসছে। এটা হচ্ছে সরকারের এসবি তো উদ্দিষ্ট মুনাফা, ভর্তুকি। এসজি হচ্ছে এসজি মুনাফা, আর হচ্ছে এসবি হচ্ছে ভর্তুকি। এখানে এই জায়গাটা ভুল আসছে, যাদের বই এটা বা এখান থেকে করবেন সেটা ভুল। ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবেন। এটা হচ্ছে এসবি চলতি উদ্ধৃত আয় মানে মুনাফা, এটা হচ্ছে এসজি, আর এটা হবে এসবি, এখানে ভুল দিছে। ঠিক আছে, যোগ করে জাতীয় আয় নির্ণীত। ঠিক আছে, তাহলে পরবর্তীতে থার্ড স্টেপ হচ্ছে আমাদের জাতীয় আয় এনআই হতে কর্পোরেট কর টিসি, তারপর হচ্ছে কর্পোরেট মুনাফার অবন্টিত পিসি। এগুলো কিন্তু আমাদের নর্মালি আসে না, শুধুমাত্র পার্সোনাল ইনকামের ক্ষেত্রেই এইগুলো আসবে। এই সংকেতগুলো বা এই চলকগুলোর ব্যবহার আমরা আর কোথাও পাবো না, শুধুমাত্র পার্সোনাল ইনকাম বের করার ক্ষেত্রে এগুলো আসে। এনআই আমাদের যেটা আমাদের নিট ইনকাম, তারপর হচ্ছে টিসি আমাদের যে ট্যাক্স থাকবে কর্পোরেট ট্যাক্স, তারপরে মুনাফা অবন্টিত মুনাফা পিসি দ্বারা প্রকাশ করা হবে। সামাজিক বীমার ব্যয়, সেখানে আইএস বাদ দিয়ে যে হস্তান্তর ব্যয় থাকবে টিপি, এবং সেটার সাথে আবার সরকারের প্রদত্ত নিট সুদ আইএনজি যোগ করতে হবে, তখনই আমি ব্যক্তিগত আয় মানে হচ্ছে পিআই পাবো। তাহলে দেখো এখানে সূত্রটা দেওয়া আছে, সুতরাং পিআই ইকুয়াল টু এনআই মাইনাস টিসি প্লাস হচ্ছে পিসি প্লাস হচ্ছে আইএস, মানে এই পাঁচটাকে একসাথে যোগ করলেই হবে, এভাবে আলাদা আলাদা করে দেখানোর দরকার নেই। এই পাঁচটাকে যোগ করে আমি এনআই থেকে মাইনাস করলে আমি পিআই পাবো। মানে এইগুলো হচ্ছে ব্যক্তিগত খরচ। এইগুলো কি বুঝতে পারছেন নাকি এইগুলোর মধ্যে কার কোনো সমস্যা রয়েছে? যেমন কর্পোরেট কর, যে তোমার
পরিচালনাগত আয়, আয়কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে কর্পোরেট কর। তারপর কর্পোরেট মুনাফার অবন্টিত অংশ, মানে যে প্রফিট অফ কর্পোরেশন থাকে, যে তুমি যখন কোনো কর্পোরেট পরিচালনা করবা তার কিছু পার্সেন্ট কিন্তু সরকারকে দিতে হয়। একটা নির্দিষ্ট মানদণ্ড থাকে, যদি একটা কোম্পানি তার আয়ের মুনাফার অংশটা একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছায়, তখন সরকারকে কি দিতে হয়? মুনাফা দিতে হয়, মুনাফার কিছু অংশ দিতে হয়। তারপর হচ্ছে সামাজিক বীমার ব্যয়, যে আমাদের সামাজিক বীমাগুলো থাকে সেই বীমার ব্যয়টা কে বহন করে? সরকার। তারপর হস্তান্তরিত ব্যয়, এটা আমরা বুঝি। তারপর সরকার প্রদত্ত নিট সুদ, সরকার যে সুদটা নিট যে সুদটা প্রদান করে, অন্যান্য দেশ আমাদের দেশে যেরকম চায়না ইনভেস্ট করছে, তারপর আমেরিকা, জাতিসংঘ থেকে যে ইনভেস্টমেন্ট গুলো আসে সেই থেকে যে সুদটা হয়, যেমন ব্রিজ তৈরি করা হচ্ছে, মাও ব্রিজ, এর থেকে যে টোল গুলো উঠবে, তার থেকে যে ইনকামটা হবে সেই সুদটা দেওয়া হবে। তা যোগ করে আমার এনআই থেকে কি করতে হয়? মাইনাস করতে হয়। এই সবগুলো যোগ মাইনাস করার পর আমার এনআই থেকে নিট ইনকাম থেকে মাইনাস করলে আমার পার্সোনাল ইনকাম চলে আসে। যেমন এটা আমি যদি সহজ ভাষায় বুঝাই, আমরা যখন হচ্ছে আর্থিক বিবরণী করি, প্রথমে হচ্ছে মোট মুনাফা বের করি, তাই না? মোট মুনাফার ভিতরে যে প্রত্যক্ষ খরচগুলো থাকে সেগুলোকে আমি বিক্রয় আমার আয় থেকে মাইনাস করি। তারপরে যে পরোক্ষ ব্যয়গুলো থাকে, অপরিচালন আয়, অপরিচালন ব্যয়, সেগুলো প্লাস মাইনাস করে লাস্টলি আমরা কি পাই? নিট আমাদের যে নিট কতটুকু আছে সেটা পাই, মানে নিট মুনাফাটাকে পাই। তাহলে এখানে পার্সোনাল ইনকামের ক্ষেত্রে সেম। তারপর চতুর্থ স্টেপ যেটা রয়েছে, লাস্টেরটা বেশি কিছু না, জাস্ট তোমার পিআই থেকে পিটিটা মাইনাস করতে হবে। পিটি কি? পিটি হচ্ছে আমার ব্যক্তিগত কর, মানে আমার ব্যক্তির কর। একজন ব্যক্তি একটা রাষ্ট্রে পরিচালিত হচ্ছে, তা সে তার মাথার চুল থেকে শুরু করে পায়ের চারি পর্যন্ত যা ব্যবহার করছে সবকিছুর জন্য তার 15% কি দিতে হচ্ছে? ভ্যাট। সেটা হয়তো অন্তর্ভুক্ত থাকে বা অন্তর্ভুক্ত নাও থাকতে পারে। যেমন আমরা বিভিন্ন সুপার শপে গেলে দেখি কি, যে জিনিসটা থাকে কি ভ্যাট অ্যাডেড থাকে না, ইনক্লুডেড থাকে না, তখন জিনিসটা বোঝা যায় যে এটার ভ্যাট এত এক্সক্লুডেড, ভ্যাটটাকে আপনার এক্সট্রা ভাবে দিতে হবে। আর যদি ইনক্লুডেড, যেমন শ্যাম্পু, সাবান, তারপর তেল, এগুলোর ভিতরে ভ্যাটটা ইনক্লুডেড থাকে, যার কারণে অনেক মানুষ এই জিনিসটা বুঝতে পারে না যে আসলে যে তারা ভ্যাট দিচ্ছে এটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। বুঝাতে পেরেছে আপনাদের? আর এই ম্যাথটা আমরা শেষের দিকে যে পাবো, যেহেতু জি এখানে ম্যাম। গাণিতিক ভাবে নাই, গাণিতিক ভাবেটা আমাদের পারতে হবে, এটা মেবি এখানে পাবো না, গাণিতিক ভাবেটা মেবি একদম শেষে যে পাবো। ঠিক আছে, সেটা আমি তুলি নাই ছবি, সেটা ছবি তুলে দেন হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের দেবো। এক মিনিট। আচ্ছা, এখন চলে আসি, এতক্ষণ যেহেতু আমরা জিএনপির মানগুলো শুধু নির্ণয় করেছি, এখন করব হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেখান থেকে আমরা এনআই নির্ণয় করতে হবে। একটু আগে যেটা করেছিলাম সেটা ছিল হচ্ছে জিএনপির থেকে এনআই নির্ণয়, এখন যেটা করব সেটা হচ্ছে জিডিপির থেকে এনআই নির্ণয়। একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর, এটা ব্র্যাকেটে লিখলে হবে, এভাবে লিখলে হবে, কোন দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে মোট দেশীয় উৎপাদন বা জিডিপি বলে। একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদন মানে আমার দেশের অভ্যন্তরীণ কত জিনিসপত্রকে কাজে লাগিয়ে, বা দ্রব্য সামগ্রী বলতে পারি, কাঁচামাল বলতে পারি, আমার দেশের উৎপাদন সামগ্রীকে কাজে লাগিয়ে আমি যে পরিমাণ উৎপাদন করব তার আর্থিক মূল্য, মানে সেগুলো কত বিক্রি হতে পারে বা তার মূল্য কত। একটা জিনিস উৎপাদন করছি সেটা কিন্তু আমার মানে দেশীয় উৎপাদন নয়, যেটা উৎপাদন করার পর সেটা বেসিক মূল্য কত, বাজার মূল্য কত, সেই আর্থিক মূল্যকে আমার মোট দেশীয় উৎপাদন বলা হয়। জিডিপি এর সাথে কিছু উপাদান যোগ এবং কিছু উপাদান বিয়োগ করে নিট জাতীয় বা জাতীয় আয় নির্ণয় করা হয়। জিডিপি এর সাথে নিট রপ্তানি মানে এক্স মাইনাস এম, এক্স হচ্ছে আমার রপ্তানি মানে আমার এক্সপোর্ট, আর এম হচ্ছে আমার ইম্পোর্ট মানে আমদানি। এক্সপোর্ট থেকে আমদানিটা মাইনাস, মানে এক্সপোর্ট থেকে আমার ইম্পোর্টটা মাইনাস করলে নিট রপ্তানি পাই, যোগ করলে জিএনপি পাওয়া যায়। আবার জিএনপি থেকে মুনাফা, মূলধনের ক্ষয়ক্ষতির জনিত ব্যয় মানে সিসিএ, যেটা এতক্ষণ আমরা জেনে আসছি, বাদ দিলে নিট জাতীয় উৎপাদন মানে এনএনপি, নিট ন্যাশনাল ইনকাম প্রোডাক্ট মানে প্রোডাকশন পাওয়া যায়। অতঃপর এনএনপি থেকে আবার তোমার যে পরোক্ষ কর, যেটা আমরা আগেই দেখছি, পরোক্ষ কর, হস্তান্তর পাওনা, তারপর হচ্ছে এখানে জিনিসগুলো বারবার ভুল দিচ্ছে, সরকার উদ্ধৃত মুনাফা আসবে, হ্যাঁ এসজি, আর এখানে আসবে এসবি, সরকার প্রদত্ত ভর্তুকি যোগ করলে
জাতীয় আয় পাওয়া যায়। তাহলে এখানে নিচে চলে আসি। আচ্ছা, এখানে আগে জিডিপি আর এনএনপি, জিএনপি আর এনএনপি দিয়েছে, আগে এটা না করে এখান থেকে আপনারা স্টার্ট করবেন, ঠিক আছে? এখানে উপরে যে সূত্র দুইটা দিছে, এনআই এর মান আমরা পরে নির্ণয় করব, আগে এখানে যা যা লেখা আছে এটা শুরু করবেন, কারণ আমাদের বের করতে বলছে কি জিডিপির থেকে এনআই, তাহলে আমার অবশ্যই জিডিপিটা আগে দেখাতে হবে। তাহলে জিএনপি বের করতে হলে আমার জিডিপি লাগবে, তাহলে জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস হচ্ছে এক্স মাইনাস এম, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। আর এনএনপি সমীকরণ হচ্ছে জিএনপি মাইনাস সিসিএ, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। আর এগুলো সবগুলোর মান এখানে দেওয়া আছে। জিএনপি ইকুয়াল টু হচ্ছে মোট জাতীয় উৎপাদন, জিডিপি মোট দেশীয় উৎপাদন, এক্স মাইনাস এম মানে হচ্ছে নিট রপ্তানি আয়, এনএনপি হচ্ছে নিট জাতীয় উৎপাদন, সিসিএ হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। আর এই সূত্রটা আমরা আগে দেখেছি, এই সূত্র অনুযায়ী এই মানগুলো দেওয়া হচ্ছে। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাই। দেখেন এখানে পুরোটা গাণিতিক ভাবে দেওয়া, কোনো সাংকেতিক ভাবে দেওয়া নেই। আচ্ছা, চিত্রটা কি বোঝা যাচ্ছে, লেখাটা কি বোঝা যাচ্ছে? হ্যালো, একটু ঝাপসা দেখা যায়। না বোঝা গেলে জুম করে বোঝা যায়। আচ্ছা, জুম করি আরো না, এখন ঠিক আছে? হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা, তাহলে জিডিপি থেকে জাতীয় আয় মানে আমার এনআই, জি ম্যাম। আমার জিডিপি থেকে জাতীয় আয় মানে এনআই নির্ণয়ের বিষয়টি নিম্নে গাণিতিক উদাহরণ বা সমীকরণের সাহায্যে মাধ্যমে দেখানো হলো। ধরি জিডিপি ইকুয়াল টু 5,000 কোটি টাকা। আচ্ছা, এখানে 3-4 বার দিয়েছে ধরি, আবার ধরি, এই জিনিসটা আপনারা এরকম করবেন না, কারণ এক্সামের সময় কিন্তু টিচারে এত সময় হবে না, আপনি 4-5 বার ধরি ধরি লিখছেন, এগুলা কিন্তু দেখতেও খুব বাজে দেখা যাবে। একবারে লিখবেন, ধরি জিডিপি ইকুয়াল টু 5,000 কোটি টাকা, দেন হচ্ছে সিসিএ হচ্ছে 400 কোটি টাকা, তারপর টিআই প্লাস টিপি প্লাস হচ্ছে এসজি হচ্ছে 600 কোটি এবং এসবি হচ্ছে আমার 200 কোটি টাকা। দেন প্রথমে আমি এক্স মাইনাস এম, এখানে দেওয়া আছে 600 কোটি, তাহলে প্রথমে আমি জিএনপির মান বের করি। জিএনপি যেহেতু আমাদের মান ছিল জিডিপি প্লাস হচ্ছে এক্স মাইনাস এম, তাই না? তাহলে জিডিপির মান হচ্ছে 5,000 কোটি আর এক্স মাইনাস এম এর মান হচ্ছে 600 কোটি, তাহলে এই দুইটা যোগ করলে আমি 5,600 কোটি আমি কি পেলাম, জিএনপি। তাহলে এখানে জিএনপি থেকে যদি আমি সিসিএ মাইনাস করি মানে আমার ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, তাহলে আমি এনএনপি পাচ্ছি। তাহলে এনএনপি, এখানে কিন্তু আবার পুনরায় সূত্রগুলো লিখে নাই, যেহেতু আগে একবার লিখছে, তা আপনারা তো 2বার করে লিখবেন না, যেহেতু আমি বললাম যে এখানে যেহেতু 2বার করে লিখছে, 2বার করে লিখার দরকার নাই। যখন আপনি পরে এই যে সংকেতগুলো বসাবেন তখন একবারে লিখবেন। এখানে একবার সূত্র লিখছেন, আবার ওইখানে একবার লিখার দরকার নাই, একবারে যখন এই যে ম্যাথগুলো দেখাবেন যে গাণিতিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা হলো, তখন একবারে দেখিয়ে দিলেই হবে, ঠিক আছে? এনএনপি ইকুয়াল টু 5,600 কোটি টাকা, এ মাইনাস হচ্ছে 400 কোটি, আমাদের থাকে হচ্ছে 5,200 কোটি। তাহলে এখানে এই যে লাস্টের দিকে যে আমাদের হস্তান্তর পাওনা, তারপর হচ্ছে আমাদের যে কর এবং এসজি রয়েছে, এই 600 কোটি টাকা এবং 200 কোটি, এটার সাথে এটা যোগ করে আর মাইনাস। আর এখানে এটা কিভাবে পেলো, এই মাঝখানে চিহ্নটা ছিল মাইনাস আর এটার ভিতরে ছিল এটার সাথে এটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস। আগে এটার সাথে এটার থেকে এটাকে মাইনাস করবেন, তারপর হচ্ছে এই 200 কোটি টাকা যোগ করবেন। 5,200 থেকে অনেকে করেন কি যে 600, এক্সামের সময় এই জিনিসটা অনেকের খাতায়, কারণ আগের বার যখন লাস্ট টাইম যখন এক্সাম নিয়েছিলাম কোচিং এ, তখন দেখা গেছে কি অনেকে 600 আর 200 যোগ করছেন 800, দেন হচ্ছে 5,200 থেকে মাইনাস করে বসাইছেন হচ্ছে এখানে 4,600। তো এই পুরো ম্যাথ করলেন বাট শেষের দিকে যে করলেন ভুল, তাহলে সেটা ভুল না, ফুল অঙ্কই ভুল। আপনার আগে মাইনাসের কাজ করবেন, তারপর হচ্ছে যোগ করবেন। 5,200 থেকে 600 মাইনাস করলে হয় হচ্ছে আপনার 4,600 এবং 4,600 সাথে 200 যোগ করলে 4,800 কোটি টাকা। এভাবে মোট দেশীয় উৎপাদন থেকে জাতীয় আয় নির্ণয় করা হয়। বুঝতে পেরেছেন? সবাই কি পারবেন না এবার এভাবে আসলে? তিনটা জিনিস দেখালাম, একটা হচ্ছে জিএনপির থেকে এনআই, তারপর হচ্ছে জিএনপির থেকে আমাদের জিএনপির থেকে এনআই, তারপর হচ্ছে জিএনপি থেকে ব্যক্তিগত মানে ডিপিআই, আর লাস্ট হচ্ছে জিটিপির থেকে এনআই। এই তিনটা যদি করতে দেয় আপনারা কি পারবেন না এখন, নাকি কোথাও আপু ফার্স্ট চ্যাপ্টারের উপর অল মান্থে একটা এক্সাম নিয়ে নেন,
এই মান্থে একটা এক্সাম নিই। ফার্স্ট চ্যাপ্টারের উপর নিব। ফার্স্ট চ্যাপ্টারের ভিডিও কি আপনার ফার্স্ট চ্যাপ্টার তো মেবি আসাদ ভাইয়া ক্লাস নিচ্ছে আপনাদের, তাই না? ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওগুলো অনলাইনে তো দেওয়া হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের উপর। তো ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হলে আসাদ ভাই এক্সাম নিয়ে নিবে, আর সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট হলে আমি আপনাদের এক্সাম নিব, ঠিক আছে? আর আগে যেগুলো করিয়েছে, যেমন লাস্টের চ্যাপ্টার করানো হয়েছে 8 চ্যাপ্টার, তাই না? তো 8 চ্যাপ্টারের লাস্ট ক্লাস করেছে হচ্ছে স্ট্যাগফ্লেশন কিন্তু আগের বার আসছে। সো ওইটা ভালো করে দেখবেন, আগের চ্যাপ্টার গুলো তো আর এক্সাম নিতে পারিনি, নিয়ে নেন। ওকে, আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? আগে যা যা করাইছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখানে একটা দিছে যে মোট দেশীয় উৎপাদন জিডিপি থেকে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় নির্ণয় করে, এটা তেমন একটা আসে না, তবু আমি একটু হালকা পাতলা বুঝিয়ে দিই। আমরা জিডিপি তো বের করতেই পারি, তো জিডিপির মান জিএনপি থেকে দেখানো হয়েছে সেম আগেরটার মতো, যে ফার্স্ট স্টেপে যে জিনিসটা দেখানো হয়েছে। আচ্ছা, উপর থেকে আমরা আগে সংজ্ঞাগুলো একটু পড়ে নিই। একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, একটি দেশের অভ্যন্তরে তথা ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, সেই উৎপাদিত দ্রব্যের আর্থিক মূল্যকে মোট দেশজ বা মোট দেশীয় উৎপাদন বলে। আবার ব্যক্তিগত আয় মানে হচ্ছে ওয়াইপি থেকে কর বাদ দিলে পাওয়া যায় ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। নিচে জিডিপি থেকে আমার ব্যক্তিগত আয় নির্ণয় পদ্ধতি দেখানো হলো, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় হবে। সর্বপ্রথম মোট জাতীয় উৎপাদন জিএনপি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে জিএনপি নির্ণয় করতে হলে আমার জিডিপি লাগবে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন জিএনপি নির্ণয় করতে গেলে জিডিপি কেন প্রয়োজন হয়? কারণ এটা হচ্ছে জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল থেকে দেশ ওটা বাদ দিলেই তো মানে পাবো। হ্যাঁ, বাদ না দিলে না না, আবার সরি, নিট না, ন্যাশনাল থেকে, হ্যাঁ বাদ দিলে না। মানে জিডিপি থেকে যদি আমি আমদানি রপ্তানি ব্যাপারটা ইয়ে করি। আচ্ছা, আমদানি, এখানে নিট রপ্তানি মানে কি? একটা দেশে তুমি কতটুকু মানে আমি এক্সপোর্ট মানে কি একটা দেশ থেকে অন্য দেশে প্রোডাক্টটাকে বিক্রি করা, তাই না? এখন তোমারও একটা দোকান রয়েছে, এক্সেরও একটা দোকান রয়েছে, ওয়াইরও একটা দোকান রয়েছে। এখন কি করলো, এক্স করলো কি ওয়াইর দোকান থেকে 100 টাকার প্রোডাক্ট নিয়ে আসলো। এখন আবার ওয়াই কি করলো, যে তার দোকান থেকে আবার 70 টাকার প্রোডাক্ট নিয়ে আসলো। এখন কি ওয়াই 100 টাকাই পাবে? ওয়াই এখন পাবে কত? মাত্র 30 টাকা। কারণ সে তার দোকান থেকে যদিও 100 টাকার প্রোডাক্ট বিক্রি করছে, সে আবার কি 30 করছে, টাকা তার দোকান থেকে আবার কি করছে, 70 টাকার প্রোডাক্ট নিয়ে আসছে। তাহলে কিন্তু তার আর 100 টাকা আয় নাই, তার আয় এখন কত? মাত্র 30 টাকা। তাহলে দেখা যাচ্ছে আমি যতই এক্সপোর্ট করি, আবার বাহির থেকে কিন্তু আমার প্রোডাক্ট কি করতে হইতেছে, ইম্পোর্ট করতে হচ্ছে। তাহলে আমি যে বাইরে এক্সপোর্ট করলাম, সেটার থেকে আমার যে লাভটা হলো, ইম্পোর্ট করার সময় তো আমার কিছু লসও হয়েছে। এখন লাভ থেকে সেই লসের পরিমাণ মাইনাস করার পর সেটা যদি প্লাস ফিগার হয়, তাহলে জিডিপির সাথে যোগ করলে সেটাই আমার হবে কি, জিএনপি। তারপর দ্বিতীয় স্টেপে যে জিনিসটা করতে হবে, আমার জিএনপির সাথে ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা মাইনাস করলে আমি এনএনপি পাবো। এবং সেম আগেরটার মতো, জাস্ট চতুর্থ স্টেপে যে চেঞ্জ আসবে, মানে চতুর্থ স্টেপে যে আমরা ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়টা বের করেছিলাম, সেইখানের ভিতরে এনআই থেকে সেম একই রকম ভাবে মাইনাস করব। এবং লাস্ট ফিফথ স্টেপে সর্বশেষ ব্যক্তিগত আয় থেকে যে ট্যাক্স রয়েছে, ট্যাক্স বাদ দিয়ে ওয়াইডি পাওয়া যাবে, অর্থাৎ ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। তাহলে ব্যক্তিগত আয় মাইনাস হচ্ছে কর। তাহলে আমি জিডিপি থেকে কি বের করলাম, এনআই বের করলাম। এটা তেমন একটা আসে না, বাট বেশি আসে হচ্ছে যেটা আগে দেখালাম, যে জিএনপি থেকে আমার ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় নির্ণয় করো, এটা আসে বেশি। ঠিক আছে, জিডিপির থেকে কখনো আসে নাই, যদিও শিখে রাখবো যে বাই চান্স কিভাবে করতে হবে। প্রায় সেম সেম, জাস্ট একটু ওইখানে 4টা স্টেপ আর এখানে 5টা স্টেপ। ঠিক আছে, এইটুকুর মধ্যে এই 3টাই। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি আপু, শোনা যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। শোনা যাচ্ছে।
তাহলে মেবি ওই কথা বলতেছিল তুলি নাকি বৃষ্টি, ওর কথায় মেবি শোনা যাইতেছে না। আচ্ছা, তাহলে এই চারটার ভিতরে আপনাদের করতে হবে বাসায়। আর এই চারটার উদাহরণ বইয়ে মানে এই চ্যাপ্টারের শেষে ম্যাথ দেওয়া আছে, তো সেটা তুলে যদি করেন তাহলে অনেকটাই সুবিধা হবে, কারণ এখানে জাস্ট হচ্ছে সাংকেতিক ভাবে করানো। ঠিক আছে, এটার যদিও ম্যাথ দেওয়া গাণিতিক ভাবে উদাহরণ দেওয়া আছে, সবগুলার কিন্তু গাণিতিক ভাবে উদাহরণ দেওয়া নাই। তাহলে সেই ক্ষেত্রে বই এই চ্যাপ্টারের শেষে কিছু এই বইটাতে দেওয়া আছে যেটাতে আমি করাচ্ছি। তো আপনাদের বইতে দেখবেন যে এরকম ম্যাথগুলো কি আছে কিনা, যদি সলভ করেন তাহলে অনেকটা হেল্প হবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই।